চেঞ্জ আনতে গেলে তো আমার মনে হয় না শুধু ঘরে বসে প্রতিবাদ করলে আর নিউজ চ্যানেল দেখে চিল্লালে প্রবলেমের সলিউশন হবে। রাস্তায় বেরোতে হবে। রাস্তায় যদি বেশি পরিমাণে মেয়েদেরকে দেখা যায় না, 1000টা ছেলের মাঝখানে আমি একা মেয়ে রাস্তায় বেরোইনি। এবং আমরা যে নর্মাল জামা কাপড় পরে বেরোবো তাতেও যেইভাবে তাকানো হচ্ছে, যদি আমরা বোরখা পরে বেরোও তাতেই ওইভাবে তাকানো হবে, আর যদি বেয়ার মিনিমাম জামা কাপড় থাকে তাতেও ওইভাবেই তাকানো হবে। তো আমি কোনোদিনও কোনো কনভেনশনাল ব্র্যান্ডের জন্য কাজ করিনি। আর আমার পার্সোনালিটি অ্যান্ড্রোজেনাস মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট। মানসিক চিন্তা ধারণা এখনো খুব আলাদা। ওরা এখনো ওই জিনিসটাই ভাবে যে মডেলিং মানে কম্প্রোমাইজ করা, শরীর বিক্রি করা, মডেলসদেরকে অবজেক্টিফাই করা হয় বা সেক্সুয়ালাইজ করা হয়। সবার কাজকেই অনেক রেসপেক্ট, বাট আমাদের কাজটাকে অনেক দিক দিয়ে ছোট করা হয়। অরিজিনালি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে নোংরামো হয়। মানে এক দুটো লাইনে নিজের প্রফেশন এক্সপ্লেন করা ইজ গুড, বাট ওভার এক্সপ্লেনেশন ইজ কিলার। কারোর ভ্যালিডেশনের জন্য অপেক্ষা না করে নিজেকে ভ্যালিডেট করা খুব দরকার। টু অ্যাভয়েড প্লেসেস যেখানে পোটেনশিয়াল থ্রেট থাকতে পারে, এটা বোঝা যাওয়া যায়। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। তো আজকের যিনি অতিথি, তিনি অনেক কিছু করতে পারেন, প্রচুর প্রতিভা। তিনি মডেলিং করেন, তিনি নাচ করেন, তিনি এখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। তো আরও অনেক গুণ আছে তার সম্বন্ধে আমরা জানতে পারবো। পারফর্মিং আর্টিস্ট সম্ভবত তিনি অনেক কাজও করেছেন। তো তিনি যে ধরনের মডেলিং করেন বা যে ধরনের তিনি কাজ তার আমরা দেখি, সেটা চিরাচরিত মডেলিংয়ের থেকে একটু আলাদা আর্টিস্টিক ওয়েতে। সেটা কি আমরা কথা বলতে গিয়ে আমরা বুঝবো, আপনারা জানতে পারবেন তার সম্বন্ধে। তাই আমরা তার সঙ্গে কথা বলতে চাই এবং তার সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো। চলুন বকবক না করে আমার আলাপ করিয়ে দিই শর্মিষ্ঠা বিশ্বাসের সঙ্গে। নমস্কার। নমস্কার সবাইকে। কেমন আছো? আমি তো ভালো আছি, আপাতত খুব অ্যাংশিয়াস আছি, কারণ কি এটা আমি প্রথমবার করছি। আরে কোনো ব্যাপার না, সবকিছু প্রথম হয়। ইয়েস, প্রথম যখন র্যাম্পে হেঁটেছিল সেটা প্রথম ছিল। ট্রু। তো তোমার বহুমুখী প্রতিভা, সেখান থেকে আমি যদি একটা করে তুলি, সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ। হঠাৎ করে এখানে যাওয়ার কারণ কি? অন্য কিছু পড়তে পারতে। না, আমার মনে হয় আমি যে কোনো একটা জিনিস জীবনে করতে পারবো না অ্যাজ আ মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট। হুম। যেহেতু খুব অল্প বয়সে, 3 বছর বয়সে আমি পারফর্মিং আর্ট জিনিসটাকে আপনি নিয়েছিলাম। তো তখন থেকেই ইচ্ছে ছিল যে ডাইভার্স আর ডাইনামিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা করব। এবং আস্তে আস্তে সেখান থেকে ইন্টারেস্ট ডেভেলপ করে সাইকোলজির প্রতি। তো তারপরে সাইকোলজি নিয়ে পড়াশোনা। বাহ, তাহলে প্রথম তুমি নাচ করতে? হ্যাঁ, তো কোন ফর্মে নাচ? আমি 3টে ফর্ম শিখেছি, ভরতনাট্যম, কত্থক আর ওড়িশি। ভাই কি সব বলছি, মানে যাই হোক 3টে শিখে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে তোমার মডেলিং আসলে কেন? ইয়ার তো মানে তুমি ডান্সের স্কুল খুলতে পারতে। ডান্স স্কুল খোলাটা আমার জন্য লয়্যালটি মানে লয়াল থাকা হলো না আমার গুরুর প্রতি। ও, তো আপাতত আমার মনে হয় না আমার অতটাও ক্যালিবার আছে যে আমি ডান্স স্কুল খুলতে পারবো। আচ্ছা। তবে হ্যাঁ, মানে সবসময় স্টেজে আর অন স্টেজ আর অফ স্টেজ পারফর্ম করতে খুব ভালো লাগতো। হুম। তো সেই থেকে আর আমার বাড়িতে আই এম দ্য 4th জেনারেশন ফটোগ্রাফার। তো আমার বাড়িতে সবসময় ওই সাজিয়ে গুছিয়ে পুতুলের মতন দাঁড় করিয়ে এরকম একটু পোজ কর, ওরকম একটু পোজ কর করতে করতে ইন্টারেস্টটা ডেভেলপ করে। এবং ডান্সটাকে আমি প্রফেশনালি কন্টিনিউ করিনি, কারণ কি ওখানে অনেক রিলিজিয়াস বিলিভসের সাথে আমার পার্সোনাল ওপিনিয়ন ক্ল্যাশ করতে শুরু করলো। তখন আমার মনে হলো যে না, পারফর্মিং আর্টসে মডেলিং ইজ আ সেফার অপশন, বিকজ ভার্সেটালিটি ওখানে অনেক বেশি। আজকে আমি মানে আই এম কামিং ফ্রম আ শুট, তো দিস ইজ আ লুক যেটা নর্মাল লোকেরা করবে না। তো এভরি সিঙ্গল ডে কেটারিং টু ডিফারেন্ট লুকস অ্যান্ড ক্যারেক্টার্স গিভস মি আ লট অফ থ্রিল। সো ইয়া, ওভাবেই শুরু হয়েছে। এভরিডে নিউ ক্যারেক্টার। ওয়াও, Yeah, সি ইজ এ সাইকোপ্যাথ। সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, সরি বলাই যেতে পারে, কোনো সরি, আই ডিডন্ট মাইন্ড। নো প্রবলেম অ্যাট অল। তো বাহ, শুনে খুব আইডিয়াটা খুব ভালো লাগলো আমার, বেশ ইনোভেটিভ আইডিয়া। তো তুমি যেটা মডেলিং করো, হুম। আচ্ছা মডেলিং আসলো কিভাবে সেটা বলো একটু।
আমি ২০১৭ সালে শুরু করি। হুম, আমি ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি কলেজের হুম, স্টুডেন্ট। তো আমাদের বিখ্যাত একটা প্রত্যেক বছর ফেস্ট হয় উমং বলে। সবাই হুম, জানে, দর্শকরা হুম, সবাই মোটামুটি জানে। তো ছোটবেলায় ইচ্ছে ছিল যে ওখানে আমি অডিশন দিয়ে একদিন কোনো র‍্যাম্পে হাঁটবো। সেই করে ৪০০ লোকের মধ্যে আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দি মডেলস। হুম। ৪০ জনের মধ্যে আমাকে সিলেক্ট করা হয় এবং আমাদের ৩ মাস ট্রেনিং চলে মডেল হিসাবে। তো ওটা আমার একটা সাইডে কোর্স হিসাবে ছিল। তারপরে ওখান থেকে আর কি রানওয়েজ করতে, করতে নেটওয়ার্কিং করতে, করতে আজ ৮ বছর হয়ে গেছে অ্যাজ আ প্রফেশনাল। তো এতদূর পৌঁছানো। বাহ! তোমার মডেলিংটার মধ্যে একটা হুম, অদ্ভুত ধরনের গল্প আছে। মানে ইটস নট কেউ হেঁটে যাচ্ছে বা না। কেউ ব্র্যান্ড প্রমোশন করছে, হুম, যেটা আমরা তথাকথিত দেখতে অভ্যস্ত। তোমার প্রতিটা ছবির মধ্যে আমি একটা গল্প খুঁজে পাই। তো এইটা মানে কিভাবে তুমি এভাবে করলে বা এটা করতে গেলে কি করতে হয় যদি একটু বলো? অনেস্টলি বলতে গেলে আমি কোনো কনভেনশনাল ব্র্যান্ডের সাথে কাজ করি না। কনভেনশনাল মানে আমরা খুব রাস্তায় যখন আমরা বেরোই, আমরা প্রচুর হোর্ডিং দেখি যেখানে মানে মোটামুটি সবাইকে একই লাগছে দেখতে। দেখে বোঝা যায় একে তো দেখেছি বা হয় না? তো আমি কোনোদিনও কোনো কনভেনশনাল ব্র্যান্ডের জন্য কাজ করিনি। আমি চাই যাতে এমন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি যারা আমার পার্সোনালিটি, আমি এটাও একটা নতুন শব্দ বাই দ্য ওয়ে, অ্যান্ড্রোজেনাস মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট। মানে এটা কি? অ্যান্ড্রোজেনাস হচ্ছে একটা টাইপ, হুম, মানে এটা সাইকোলজি থেকে কভার। তো আমরা আমাদের সকলের মধ্যে ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি থাকে। হুম, ঠিক আছে? এবারে কে কোনটাকে প্র্যাকটিস করছি সেটার উপর ডিপেন্ড করে। তো অ্যান্ড্রোজেনাস, আই এম অ্যান্ড্রোজেনাস বাই নেচার। মানে আমার মধ্যে খুব একটা মেলি ভাব দেখবে না। দেখবে জামা কাপড় পরা থেকে কথা বলা থেকে শুরু করে একটা মানে সামওয়্যার ইন দ্য মিডল অফ বিইং আ টমবয় অ্যান্ড আ গার্ল। ঠিক আছে? তো আমার এই পার্সোনালিটিটা অন ক্যামেরাও বেরিয়ে আসে। যেটা অনেকজন পছন্দ করে না যে, "এটা আবার কি? মানে একটু মেয়েলি হলে ভালো হতো।" হ্যাঁ, তারপরে আ এই জিনিসগুলো যখন ব্র্যান্ডস অ্যাকসেপ্ট করে যে একটা নতুন পার্সোনালিটি, তাকে একটা ক্যারেক্টার দেওয়া হোক হুম, হুম, যে হুম, আজকে তুমি এই আউটফিটটা পরে এইভাবে তুমি নিজেকে ক্যারি করবে। তখন গিয়ে আমি ব্র্যান্ডসের সাথে এগ্রি করি এবং টিম মিটিংস হয়। সেখানে আমি কি ডেলিভার করতে পারি অ্যাজ অ্যান আর্টিস্ট, নট জাস্ট অ্যাজ আ মডেল। সেরকম কথা হয়। কথা বলার পরে যখন অন দ্য ডে অফ দ্য শুট মানে ইটস আ ব্লাস্ট। ফুল অন সিনেমা শুট করার যে বিটিএসটা হয় না? মানে ৫০টা লোক লাগে একটা শুট কমপ্লিট করতে। আর আমরা এন্ড রেজাল্টে দেখি একটা ছবি। তারপরে আমরা ডিসাইড করি যে ও একে ভালো লাগছে না একে ভালো লাগছে না। বাট কেউ জানে না যে কতগুলো আর্টিস্ট পেছনে খাটাখাটনি করে। তো আমার সবসময়ই আইডিয়া ছিল যে দ্য আইডিয়া অফ মডেলিং বা যেটা ওয়েস্ট বেঙ্গলে পারসিভ করা হয়, ওটাকে একটু অন্যরকমভাবে মানুষকে দেখাবো। এবং এই যাত্রাতে এটাই করতে থাকবো আশা করছি নেক্সট ৫০ বছর। না তোমার কাছে এটা ইউএসপি। তোমার প্রোফাইলটা খুব ভালো লেগেছিল আমাদের সবার। থ্যাংক ইউ। তো ইউর ওয়েলকাম। চেষ্টা খুব করি। সুন্দর ধরনের কাজ। তো আইডিয়াগুলো কার থাকে? তোমার না অন্য কেউ লেখে? না, আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরস থাকে প্রত্যেকটা হুম, শুটে। হুম, কোনো সময় ব্র্যান্ডরাই ক্রিয়েটিভ ডিরেকশন করে। মানে ওরা আইডিয়া জেনারেট করে যে কি হুম, করে কার সাথে কিরকম লুক যাবে এবং কিছু, কিছু ব্র্যান্ডস তারা মডেলসদেরকেও এই ডিসিশনগুলো নিতে দেয়। মানে তুমি কি চাইছো তোমার উপর করতে বা তোমার সাথে তুমি ব্যাকড্রপে কি চাইছো হুম। এই ফ্রিডমটা দেন। তো যারা দেয় তাদের সাথে ওভাবে কাজ হয় আর যারা দেয় না তাদের সাথে মডেল হিসাবেই কাজ হয়। বুঝতে পেরেছি। হ্যাঁ, দুটোই তোমার ক্ষেত্রে সত্যি। হ্যাঁ। কারণ আমি কিছুদিন আগে দেখেছিলাম, আগের মাসেই বোধহয় ছিল। আগের মাসে কি তার আগের মাসে শুট ছিল যেখানে কোনো একটা কোনো একটা 5 স্টার হোটেল ছিল বা সামথিং, যেখানে তোমাদের সেই জায়গাটা আমার মনে হলো তুমি রাজবাড়ি বাওয়ালি? বোধহয় মনে নেই আমার। আচ্ছা। খুব সম্ভবত। মনে পড়ছে না। বাট আমি তোমার দেখেছিলাম। তো সেখানকার র‍্যাম্প ওয়াকটা তোমার ইটস মাচ মোর লাইক আ মডেল যেভাবে থাকে। হুম, হুম, হুম। আবার তার পরের দিন তুমি একটা ছবি পোস্ট করলে হুম, দুদিন পর। হুম, হুম। দ্যাট ইস মাচ মোর আর্টিস্টিক। তো দুটো জিনিসকে একসঙ্গে করা হুম। ইজ ভেরি টাফ। It মানে is tough. ইটস কাইন্ড অফ ইউ আর প্লেইং 2 ডিফারেন্ট ক্যারেক্টার ইন 2 ডিফারেন্ট মুভিজ। Yeah, yeah, yeah. তো And imagine doing that every single day of your life. হ্যাটস অফ ম্যাম। তো মানে সবার কাজকেই অনেক হ্যাঁ, রেসপেক্ট, বাট আমাদের কাজটাকে অনেক দিক দিয়ে ছোট করা হয়। কিরকম? যেমন কি ১ম এ যেটা আমি দেখে বড় হয়েছি, মডেলসদেরকে অবজেক্টিফাই করা হয় বা হুম, সেক্সুয়ালাইজ করা হয়। ঠিক আছে? এই আইডিয়াটাকে ভাঙার দায়িত্ব আমাদের। তো আমার মনে হয়
এই যে জিনিসটা যে এ মডেল মানে এর তো শুধু শরীর নিয়ে চিন্তা, এর তো শুধু ফেস নিয়ে চিন্তা, চুল নিয়ে চিন্তা, এটা নয়। মানে ব্যাক বিহাইন্ড দ্য সিনস যা যায় আমাদের, ওটা যে কোনো একটা অ্যাক্টরও যখন মুভির জন্য প্রিপেয়ার করে, সেম অ্যামাউন্ট অফ এফোর্ট গোজ বিহাইন্ড। খুব ভালো একটা কথা বললে। প্লাস তোমাদের ফিগার মেনটেন করা, হ্যাঁ, নিজেদের করা, এগুলো প্রচুর ধরনের একটা চাপ। অ্যাবসলিউটলি। এবং আমি একটা জিনিস জানতে চাইবো অ্যাজ হ্যাঁ। এ মডেল তুমি, আম, তো একটা প্রেশার আমরা ছোটবেলায় ছিলাম তখন হুম, শুনতাম যে ওই না খেয়ে দিয়ে রোগা হতো, একটা হুম, রোগ হুম। হতো, রোগটার নাম ভুলে যাচ্ছি। এটাকে অ্যানোরেক্সিয়া বলে। আচ্ছা, সেটা তো এখন বোধহয় ডায়েট অনেক বেটার হয় মানুষের, এখনো কি হ্যাঁ, এটা? আমাদের অরিজিনালি বলতে গেলে এই আইডিয়াটা আমরা কেন জানি, এগুলো প্যারিস ফ্যাশন উইকে খুব হতো, হ্যাঁ, যেখানে মডেলসরা একদম হাড্ডি দেখানোর জন্য পেপার খেত, হ্যাঁ, টিস্যু পেপার খেত। এবং অ্যানোরেক্সিয়া সার্ভোসা বলে ওটাকে, আই হোপ আই এম কারেক্ট। তো খাওয়ার পর জাস্ট পেটটা ভরানোর জন্য ওরা টিস্যু পেপার খেত। শুট শো শেষ হয়ে যাওয়ার পর ওটা বমি করে বার করে দিত। তো এই জিনিসটা ইজ নট ট্রু হিয়ার ইন ইন্ডিয়া। আহ, ইন্ডিয়াতে এটা হয় না। আর আর কারা কোন সাইকোপ্যাথ যারা এরকম ধরনের মানে দে হাড্ডিওয়ালা আর শরীর দেখতে? সাইকোলজিক্যালি সিক ফর শিওর। কারণ কি না খেয়ে জাস্ট ওইরকম দেখানোর জন্য। না, শুধু তারা তো নয়, মানে তাদের তো একটা কনজিউমারও আছে। হ্যাঁ, তো তারা আমাদের দেখছে। কনজিউমাররাও তো সেরকম সাইকোপ্যাথ আমি বলবো। ভেরি সিক। হ্যাঁ, হ্যাঁ। সেই আইডিয়াটাকে চেঞ্জ করে, মানে আই এম প্রাউড টু সে আই রিপ্রেজেন্ট দ্য মডেলিং ইন্ডাস্ট্রি হিয়ার ফর নাও। আই এম প্রাউড টু সে যে আমি যাদেরকে চিনি, হুম, ইন্ডাস্ট্রির যাদেরকে চিনি, হুম, তারা জেনারেলি কোনো একটা পুরুষ মানুষের থেকে বেশি, মেয়েদের কথা বলছি, কোনো একটা পুরুষ মানুষের ডেইলি খাবারের মানে খাবারের যে প্যাটার্ন থাকে হুম। তাদের থেকে বেশি খায়। মানে উই আর অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু হোয়াট গোজ অন এক্সারসাইজ করে বিহাইন্ড। এবং অনেক কিছু করে বলে, এক্সারসাইজ হ্যাঁ। করে অ্যাবসলিউটলি। হ্যাঁ, আচ্ছা, একটা বাজে প্রশ্ন করছি, কারণ হ্যাঁ। কিছু মাস আগে আমাদের এখানে অনেক কিছু ঘটে গেছে হুম, পশ্চিমবাংলায়, দুঃখজনক প্রচুর ঘটনা। তো মডেলিং ইন্ডাস্ট্রির প্রচণ্ড একটা বদনাম আছে, প্রচণ্ড বদনাম। প্রচন্ড। এবং সেই জায়গাটা আমি উম, তোমাকে ডিটেলসে জিজ্ঞেস করবো না, বাট আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি তুমি শেয়ার করতে চাও হুম, হুম। যতটা সম্ভব, যে তুমি এমন সিচুয়েশনে পড়েছো কি না, পড়লে তুমি কীভাবে বেরিয়ে এসেছো। আমার ইন্ডাস্ট্রিতে আমি হুম, ওরকম কোনো হুম, সিচুয়েশনে পড়েছি কিনা, হুম। না। যাক, এটা তুই লাকি। আই অ্যাম ভেরি লাকি দেয়ার। অ্যান্ড আমি প্রচুর মানুষজনদেরকে চিনি যাদের সাথে এরকম হয়েছে। অ্যান্ড ওটা আমাদের ইন্ডাস্ট্রি বলে কোনো কথা হলো না। সব জায়গাতেই হয় সব এটা, জায়গা। কিন্তু মডেলিং ইন্ডাস্ট্রিটা বদনাম বেশি, না সিনেমা ইন্ডাস্ট্রিও তাই একই হ্যাঁ, বদনাম বেশি। কারণ ঠিক। কি আমরা তো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে হুম, বিলং করি হুম, দেখতে গেলে। হুম। তো আমাদেরকে নিয়ে স্টোরি বানানো খুব ইজি। এটাকে একে দেখছি এর নিশ্চয়ই এর সাথে কিছু একটা হয়েছে। কিন্তু অরিজিনালি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে নোংরামো হয়। আর মানে আমি সেটা নিয়ে বোল্ডলি কথা বলতে পছন্দ করি। কিন্তু হ্যাঁ, যদি কেউ এটা কাজের ক্ষেত্রে ফেস করে, যেটাকে আমরা কাস্টিং কাউচ বলি, আম যদি কেউ ফেস করে, তাহলে আমার মনে হয়, যদি আমাকে দেখে কেউ মনে করো যে ফিউচারে, বা আমাকে না দেখে অন্যদেরকে দেখে মনে করো যে ফিউচারে তোমরা মডেলিং করতে চাও, আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট হবে, যদি কোনো পুরুষ মানুষ, যতই মানে এটা মেনলি কিন্তু ছেলেরা করে আমাদের ইন্ডাস্ট্রির, যদি কোনো মানুষ তোমাকে প্রমিস করে বা তোমাদেরকে প্রমিস করে যে তোমাদেরকে কাজ দেব, কিন্তু তার বদলে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, দ্যাটস আ বিগ রেড ফ্ল্যাগ। আজকালকার জেনজি লোকেরা বোঝে রেড ফ্ল্যাগ কী হয়। ইউ আর নট সাপোজ টু ওয়ার্ক উইথ হিম অর হার। মানে চেষ্টা করবে সম্মান নিয়ে আর উইদাউট কম্প্রোমাইজিং কাজ করার। কারণ কি, ইন দ্য লং রান তোমাকে সাস্টেন করতে গেলে তোমার ক্যারেক্টার শুড বি লাইক ওয়েল পোর্ট্রেট, তোমার পার্সোনালিটি শুড স্ট্যান্ড স্ট্রং, আদারওয়াইজ ইটস আ ব্যাড প্লেস। মানে ওই কম্প্রোমাইজ করার দুদিন পরে তোমার নাম খারাপ হয়ে যাবে, অ্যান্ড আচ্ছা, দ্যাট একটা ইজ আ ব্যাড একটা কথা প্লেস। আমি জিজ্ঞেস করছি কম্প্রোমাইজ থেকে বললে, হুম, উম, যেটা খুবই দুঃখজনক ব্যাপার, হুম, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সেম জিনিসটাই ঘটছে, হুম, সব জায়গাতেই ঘটছে, যেটা আমরা সবাই শুনতে পাই হুম। কিন্তু কেউই সামনে এসে বলতে পারে না। না। দুঃখজনক খুবই ঘটনা এটা। কিন্তু আমি বলছি একটা ডিফারেন্ট সাইকোলজি, আমি তোমাকে বলছি যে যেসব মেয়েরা ধরে নাও বা ছেলেরা ধরে নাও, আমি নির্বিশেষে বলছি, হুম, 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 শুধু তো মেয়েরা এক্সপার্ট তা তো নয়, ছেলেরা হচ্ছে অনেক জায়গাতেই, হুম, হুম, যেন কোনো ফিমেল প্রডিউসার হচ্ছে বা কোনো গে আছে, হোয়াট এভার। আমি বলছি দুটো মানুষ, ধরো দুটো মানুষের মধ্যে একটা মানুষ এই ধরনের জেন্ডারকে পছন্দ করে, যাদের সঙ্গে খারাপ কিছু করার তারা হুম, চেষ্টা করে। হুম, তো বারবার তাকে যদি এই জেন্ডারের কিছু লোক যদি তার প্ল্যাটারে গিয়ে নিচে থেকে সাজিয়ে দেয়, হুম, কারণ অপোজিটটা হয় ট্রু, একদম। ঠিক আছে, তাহলে এই মানুষগুলো তো একে আরও সাহস যোগাচ্ছে যে তুই আরও 10টা লোককে অ্যাপ্রোচ করতে পারিস। তো আমার কথা হচ্ছে, যখন একে ক্রিটিসাইজ করছি, আমরা একে করছি না কেন, আমরা একে ভিকটিম বলছি কেন? ভিকটিম কিন্তু একটা খুব স্ট্রং ওয়ার্ড। মানে আমার কথা হচ্ছে, তোমাকে যদি জোর করে বা তুমি একটা সিচুয়েশনে পড়ে যাও, কিন্তু বেরোতে পারো নি, ঠিক আছে, ইউ আর ভিকটিম,
উই অল শুড প্রোটেস্ট ফর দ্যাট, ইয়া ইয়া ইউ অল শুড। আর যে লোকটা করছে তাকে মানে কি বলবো, তাকে জেলে ভরে ফাঁসি দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু আমার কথা হচ্ছে, এরকম আমি প্রচুর লোককে চিনি হুম যারা এটাকে ফায়দা তুলতে চায়। হুম 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 আশা করি তুমি দেখেছো, এটা কিন্তু মিথ্যে বলছি। ভলেন্টারিলি করতে চাই, যে হ্যাঁ চায় করতে, হ্যাঁ, হ্যাঁ কারণ অবশ্যই অবশ্যই আছে তারা এরকম প্রচুর তারা মানুষ। ওই হার্ড ওয়ার্কটা চায় না, হুম তারা শর্টকাট শর্টকাট চাই। খোঁজে। এবার আমার কথা হচ্ছে ভাই, যে মেয়েটা শর্টকাট খুঁজছে, হুম কথা বলছি, সে কিন্তু তার থেকে বেটার একটা হার্ড ওয়ার্কিং মেয়ে আছে, হুম তার জায়গাটা কিন্তু খেয়ে নিচ্ছে। হ্যাঁ এটা তো হয়। তাহলে আমরা কেন যে হার্ড ওয়ার্কিং মেয়েটার জায়গাটা মানে বাদ পড়ে গেল, হুম হুম যে একটা মেয়ে কষ্ট করে সবার বিরুদ্ধে লড়াই করে জিতছে, হুম হুম আমরা তাকে সেলিব্রেট করছি না, কিন্তু এই যে এই সরকারটা পেয়ে গেল, কাকে দুদিন পর আর পাবলিসিটির জন্য একটা অন্য গল্প বলে দিল, হুম কারণ এটা করে আমি দেখেছি, ঠিক আছে, হুম হুম আমরা তাকে নিয়ে বেশি কথা বলছি। হুম। এই মেয়েরা যারা কষ্ট করে যাচ্ছে, কারোর সঙ্গে আপোষ করছে না, কিচ্ছু করছে না, আমরা তাদের দিকে তাকাচ্ছি না কেন? প্রথম কথা এটা বলবো, মানুষের মানসিকতা খুবই খারাপ। কারণ কি, আমরা সবাই চাই যে আহ, নিজেদের ভুল কাজ বা ভুল কর্মগুলোকে ঢাকার জন্য আমরা সামনে একজনকে রেখে দিই, যে আমাদের ভুলগুলো যাতে ওর ওপর দিয়ে যায়। তো ওই জিনিসটা সবসময় চলবে, যে যদি কোনো একটা ভালো ইন্টারেস্টিং সাবজেক্ট কেউ পায়, তাকে সামনে এগিয়ে দিয়ে তাকে ব্যাকআপ দেওয়া হয়, যে একে এগোনো হোক, এ এগোলে তো আমরাও এগোবো। তো দ্যাট ইজ দ্য বেসিক সাইকোলজি বিহাইন্ড ইট, ঠিক আছে? যার জন্য ওই ভুল কাজের দিকে যারা পা রাখছে, তাদেরকে সাপোর্ট করার জন্য আরও 100টা লোক আছে, বিকজ ও কাজ পেলে তো আমরাও কাজ পাবো। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড অফ অল, যারা হার্ড ওয়ার্ক করছে, আমি তো হার্ড ওয়ার্ক করে যাচ্ছি 8 বছর ধরে, 8 বছর পর একটা রেকগনিশন পেয়েছি। আমার মনে হয় যারা হার্ড ওয়ার্ক করে তাদের তাদের সাকসেস পেতে অনেক সময় লাগে। দ্যাটস দ্য রিয়ালিটি, এটা কেউ পাল্টাতে পারবে না, ভগবান এসেও পাল্টাতে পারবে না। আমার মনে হয় কারোর ভ্যালিডেশনের জন্য অপেক্ষা না করে নিজেকে ভ্যালিডেট করা খুব দরকার। মানে এত বছর কাজ করার পরে আমি বলতে পারি যে আমাকে আমার বাড়ি থেকে যা সাপোর্ট আমাকে দেওয়া হয়েছে, সেটা যদি না থাকতো আমি আজকে এখানে থাকতাম না। এবং আমি এরকমও প্রচুর ভালো মানুষদেরকে চিনি যারা কলকাতায় সেই সম্মানটা পায়নি, কলকাতায় সেই রেকগনিশনটা পায়নি, এবং তারা আজকে বম্বে, দিল্লি, মানে কলকাতাতে তারা সম্মান পায়নি বলছো? না, কলকাতাতে যারা সম্মান পায়নি তারা এই শহর থেকে বেরিয়ে যখন মুম্বাই, দিল্লিতে গেছে, এবং কিছু কিছু মানুষ তো অলরেডি আউট অফ ইন্ডিয়া কাজ করছে, তো তারা তো ভালো সম্মান এবং সম্মান পেয়েছে, আরও ভালো কাজ পেয়েছে, এবং তাদেরকে দেখে আমরা উঠছি। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে এই যে জেনারেশন আসছে, জেনজি জেনারেশন যেটা, তারা আরও ওপেন এবং তারা খুব ব্লান্ট। তাদের সাথে খারাপ কিছু হলে দে উইল স্ট্যান্ড আপ ফর দেমসেলস। অ্যান্ড আমার মনে হয় যে আমরা ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করছি আস্তে আস্তে। উই আর অ্যাকসেপ্টিং মোর পিপল, উই আর ভ্যালিডেটিং মোর পিপল হু আর হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, এই আর কি। না, এটা আমি একজন ছেলে হিসেবে বলবো, আমি প্রচুর আমার মহিলা বন্ধুদের চিনি হুম বা কলিগকে চিনি যারা খুব হার্ড ওয়ার্ক করে যাচ্ছে, হুম এবং যাদেরকে হয়তো কখনো না কখনো এরকম কোনো ইন্ডিকেশন তাদের ফেস করতে হয়েছে। এটাও দুঃখজনক ব্যাপার, তারা তাদের কাছে নিশ্চয় করতে হয়েছে, এবং তারা এখন লড়ে যাচ্ছে, তারা কিন্তু মাথা নামিয়ে দেয়নি। তো যারা লড়ছো, যেসব মেয়েরা ছেলেরা যাদেরকে কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করতে বলছে, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, বা যে কোনোভাবে হতে পারে, টাকা দিয়ে কাজ করতে বলতে পারে, মানে এরকম অনেক কিছু, ওটা কিন্তু কম্প্রোমাইজ। যদি তুমি আমার পে করো আমি কাজ দেবো, হুম ওটা কিন্তু কম্প্রোমাইজ একদর থেকে। তো যে কোনো ধরনের যেন হচ্ছে, আমি তোমাদেরকে এটাই বলবো, লেগে থাকো, কষ্ট করো। তুমি যদি তোমার ক্যারেক্টারটা একবার হারিয়ে ফেলো, যেটা ও বললো, তো ওটা কিন্তু ফেরত আসবে না, এবং পিপল উইল টেক ইউ মোর ইজিলি, ঠিক আছে? এবং হয়তো তুমি দেখবে তোমার সামনে একজন তরতর করে উঠছে, তুমি উঠতে হুম পারছো না, আমি জানি তোমার সেটা কষ্ট হবে, সবার হয়, আমরা সবাই এখানে কষ্ট পাচ্ছি, অসুবিধা নেই। কিন্তু তুমি যদি নিজেকে ব্রাশ আপ করতে থাকো না, করতে থাকো না, তুমি দেখবে উপরওয়ালা তোমার দিকে একবার না একবার তাকাবে, আর সেদিন কিন্তু চেঞ্জ হবে, এবং তুমি সেদিন গর্ব করে বলতে পারবে, যেটা আমি করেছি আমি নিজের জন্য করেছি। এবং প্লিজ টেক আ স্ট্যান্ড, মানে কেউ কিন্তু তোমার জন্য আসবে না, ঠিক আছে? তুমি ছেলে হও, মেয়ে হও, যেই হোক, সবসময় ভিকটিম হয়েছে এটা বলে কোনো লাভ হয় না। টেক আ স্ট্যান্ড, এখানে বেরিয়ে আসো। আমি আই এম শিওর ও সেখান থেকে বেরিয়ে এসেছে, যদি কিছু এরকম সিচুয়েশন যদি ও পড়ে, ও নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে। আমি করবো না, নিশ্চয়ই, হ্যাভ আ বাউন্ডারি, না আমি করবো না। একদমই তাই। মানে আর টু অ্যাভয়েড প্লেসেস যেখানে পোটেনশিয়াল থ্রেট থাকতে পারে, এটা বুঝে যাওয়া যায়। যে আমার মনে হয় সবারই, যে আমি যে এনার্জির কথাটা হুম, বললাম, ম্যাসকুলিন আর ফেমিনিন মেয়েরা তো এনার্জি, খুব ভালো বোঝে এটা, আমার মনে হয়। একদমই আমাদের সিক্স সেন্স খুবই স্ট্রং।
যদি হুম, আমরা সেটার প্র্যাকটিসে হুম, থাকি, যদি আমরা কনসিয়াসলি মানুষের আশেপাশে ঘুরি, ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কে আমাদের থ্রেট আর কে আমাদের সাপোর্টে। তো ওই অ্যাওয়ারনেসটা যদি থাকে না, সত্যি যে কোনো কাজের ফিল্ডে বেরিয়ে আসা যায়। যদি না সেটা আরজি করার মতন কেস হয়। ওটা তো দুর্ভাগ্যজনক। ওটা ওটা দুর্ভাগ্যজনক এবং আমরা চাইবই না ওটা কারো কারোর সাথে কারোর হোক, সঙ্গে হোক, ঠিক আছে। কারোর সাথে হোক। কিন্তু Yeah. ওটা তো ঘটনা ঘটে গেছে এবং দুর্ভাগ্যজনক, ওগুলোকে অ্যাভয়েড করা কি করে যায় আমরা জানি না। না। কিন্তু আমি তোমাকে বলছি, যে কোনো মানুষকে যে কুমতলবে আসে, সে মতলবটা যা খুশি হতে পারে। সেটা তোমার শরীর দিয়ে হতে পারে, তোমার সঙ্গে অনেক কিছু হতে পারে, টাকা হতে পারে, তোমাকে তো মেরে ফেলতে পারে, হুম। অনেক কিছু হতে পারে। তুমি যদি সেখানে কোনো ধরনের আঁচ পাও, তুমি সেই মানুষটা থেকে দূরে থাকো। সিম্পল। তোমার সঙ্গে কিছু হয়ে গেলে কালকে দুটো লোক এসে পোস্ট করবে এবং তোমার হয়ে কথা বলে নিজে পাবলিসিটি পাবে, আর কিচ্ছু করবে না। তোমার শরীর তোমার, তোমার লাইফ তোমার। কেউ দেখতে আসবে না। এটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট। একদমই তাই। তোমার জন্য তুমিই আছো এবং তোমার ডিসিশনই তোমাকে ঠিক করে দেবে তুমি কি করবে না করবে। তো হয়তো আমার কথাটা খুব হার্শ, বাট কারণ দিস আমি ইজ দ্য রিয়ালিটি। আমি প্রচুর লোককে প্রোটেক্ট করেছি বা করতে হয়েছে এইসব জায়গাগুলো থেকে। হয়তো তারা বুঝতে পারেনি বা কোনো সিচুয়েশন হয়েছে, বা আমি সেখানে স্ট্রংলি আমাকে ঝামেলায় জড়িয়ে পড়তে হয়েছে কোনো জায়গায় স্ট্রংলি। কলেজের সময় হোক, আর একটা লোকাল ট্রেনে ওঠা হোক, হোয়াট এভার প্রচুর সিনারিও আছে যেগুলো ডেলি ফেস করতে হয়, যেগুলো নিয়ে ছেলে হিসেবে আমি একদমই প্রাউড নই। তো আমি সেটাই বলবো, এটা এত ইমোশনাল জায়গা, কারণ যে ঘটনাটা বললো আজ থেকে 4-5 মাস আগে যে ঘটনাটা দেখে ফেলেছি, এটা যেচে হতে দেবেন না, এটাই বলবো। ব্যাস এটাই অনুরোধ। যেচে বলছি কারণের জন্য, যেচে কেউই চায় না, বাট কোনো ঘটনা যদি আপনি জানেন যে এটা ভয়াবহ হচ্ছে, সেখানে সেটা নিয়ে যাবেন। কথা বলা দরকার। হ্যাঁ, বলুন, কথা বলুন। আপনি যদি তাকে নিয়ে, আমার মনে হয়, আমি জানি না ছেলে হিসেবে বলতে পারবো কিনা, হয়তো সে পাওয়ারফুল, হয়তো তুমি তার অ্যাগেনস্টে কিছু বলতে পারছো না, মেবি পারছো না, হয়তো সিনারিও, বাট তার সাথে কাজ করার তো দরকার নেই। দরকার নেই তো, সেটাই। তো জানি এটা ইমোশনাল হয়ে বেশি বলে ফেললাম, কারণ প্রচুর জনকে এটা ফেস করতে হয়, খুব খারাপ লাগে এটা দেখতে আমার। এভরিডে প্রত্যেকটা মানুষকে এরকম কিছু না কিছু ফেস করতে হয় এবং আমাদের এই আরজি করের কেসটা সবাইকে এতটাই ভেতর থেকে ভেঙে দিয়েছে, আমার মনে হয় আমরা এখনো রিকভার করতে আরো টাইম লাগবে। সে যতই আমাদের শহরে কনসার্টস হোক না কেন, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু সলভ দ্য ইস্যু। তো হ্যাঁ, লোককে আরো রাস্তায় বেরোনো উচিত এবং কথা বলা উচিত। আমার তো আরো একটা বক্তব্য বলার আছে, অনুরোধ রইল সবার কাছে, কলকাতার বাসিন্দাদের কাছে স্পেশালি, কারণ কি আমরা এখনো ওয়ান অফ দ্য স্লোয়েস্ট সিটিজ। আমরা এখনো 20 বছর পিছিয়ে আছি জামা কাপড়ের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে। আমি বলবো অন্তত রাস্তায় যদি একটু বেশি পরিমাণের মেয়েদেরকে দেখা যায় না, তাহলে একটা বিশ্বাস থাকে যে না, আমি একা নই, মানে 1000টা ছেলের মাঝখানে আমি একা মেয়ে রাস্তায় বেরোইনি। তো আমাদের মনে হয় মেয়েদেরকে একটুখানি ঘর থেকে বেরোতে দেওয়া উচিত এবং নিজেদেরও বার হওয়া উচিত। মানুষ দেখুক যে হ্যাঁ, ইটস নর্মাল টু হ্যাভ মেন অ্যান্ড উইমেন ওয়াকিং দ্য রোড অর ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশনস অন আ রেগুলার বেসিস। আদারওয়াইজ তো সবই তো মানে পুরুষ ঘেরা জায়গা, পুরুষতান্ত্রিক সোসাইটি। সেখানে চেঞ্জ আনতে গেলে তো আমার মনে হয় না শুধু ঘরে বসে প্রতিবাদ করলে আর নিউজ চ্যানেল দেখে চিল্লালে প্রবলেমের সলিউশন হবে। রাস্তায় বেরোতে হবে। আমি একটু হলে পার্সোনালি ডিসএগ্রি করবো, মানে কথাটার সঙ্গে না, ওপিনিয়নটার সঙ্গে। কারণ আমার মনে হয় কলকাতায় দেশের ওয়ান অফ দ্য টপ সিটির মধ্যে থাকবে যেখানে ছেলে মেয়ের মিক্সচারটা সব থেকে বেশি। আমার এটা মনে হয়, কারণ বাইরে আমি না। থেকেছি। তো রাস্তায় বেরোনো থেকে শুরু করে বলো, বা দেড় রাতে কাজে ফেরা থেকে বলো, আমি দা বেস্ট বলছি না, বাট অন্য অনেক জায়গা থেকে আমি বলবো এগিয়ে। এইটা যাই হোক, ডিফারেন্ট ওপিনিয়ন হতেই পারে, তুমি নিশ্চয়ই ফেস করেছো। তো আমি এটা মানে তোমাকে, মেট্রোপলিটন সিটি হিসাবে তো এটা অনেক স্লো। হ্যাঁ, সেই হিসাবে বলতে তুমি বলো। হ্যাঁ, বুঝতে এমনি পেরেছি। শহর তো এটা আমি তো দুঃখিত, আমার আমি দুঃখিত, আমি বুঝতে ভুল কোনো করেছি। ব্যাপার না। সরি ফর দ্যাট, আমি বুঝতে ভুল করেছি। তো এটা তুমি ঠিকই বললে। মেট্রোপলিটন সিটি হিসাবে আজকালকার, আমি বলছি, মেট্রোতে ঢুকলে একটাও মেয়ে দেখবে না, পুরুষ ভরা, পুরুষ ঠাসা। এবং আমরা যে নর্মাল জামা কাপড় পরে বেরোবো তাতেও যেইভাবে তাকানো হচ্ছে, যদি আমরা বোরখা পরে বেরো তাতেই ওইভাবে তাকানো হবে, আর যদি বের মিনিমাম জামা কাপড় থাকে তাতেও ওইভাবেই তাকানো হবে। তো ওটাই একটা বড় জায়গা বলার যে ছেলে আর মেয়েরা একই ইকুয়াল অ্যামাউন্টে নেই রাস্তায়, পাবলিক ট্রান্সপোর্টেশনও ব্যবহার করে না সেইভাবে। তো আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার পয়েন্ট এবার বুঝতে পারলাম আমি। দুঃখিত এটার জন্য। তো আমরা ফেরত আসছি তোমার প্রফেশনে, হ্যাঁ, মডেলিং। নিশ্চয়ই। তো আশা করব আমাদের এই ডিসকাশনটা, একটা অ্যাক্সিডেন্টাল ডিসকাশন যেটা হয়ে গেল, আপনারা শিখবেন এটা থেকে। কারণ আবারও বলছি, প্লিজ বি সেফ। মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে কাউকে ছোট করছি না, মানে জাস্ট হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই।
নিজেদের সেফটির জন্য, কিছুই না। হুম। কারণ আশা করি আমি ভুল কিছু বলছি না। আপনার কাছে ফেরত আসছি। তো তোমাকে জিজ্ঞেস করছি যেটা যে তুমি মডেলিংয়ের জন্য আসলে এবং এই যে ডিফারেন্ট ধরনের তুমি কাজ করছো, তো তোমার ফিউচার প্ল্যান কি? তুমি কিভাবে নিজেকে দেখছো? কারণ তুমি অনেক ধরনের তোমার মধ্যে একটা খুব সুন্দর একটা আর্টিস্টিক ছোঁয়া আছে। তো সেটাকে তুমি ইউজ করছো না, অভিনয় হতে পারে, বেসিক্যালি অভিনয়। কারণ হুম, হুম, তুমি যেটা বললে প্রতিদিন নতুন, নতুন চরিত্র প্লে করছো। হুম, এটা তো একটা অভিনয় করায়। একদমই তাই। তো তুমি চেষ্টা করছো না এরকমভাবে কিছু ভাবার? আম আমি অনেক রেকমেন্ডেশন পেয়েছি যে অ্যাক্টিং অ্যাক্টিং কোর্স কর, অ্যাক্টিং কর, শেখ। আমি মনে হয় এখন আমি প্রফেশনালি অ্যাক্টিং করতে পারবো না, একটু শিখতে হবে। তো হ্যাঁ, ফিউচারে অবভিয়াসলি আর্ট ফিল্মস করার ইচ্ছা আছে। কমার্শিয়াল ফিল্ম করার ইচ্ছে নেই। তো ইচ্ছের সাথে অপরচুনিটি যদি অ্যালাইন করে আমি নিশ্চয়ই ছবির পর্দায় আসার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য প্ল্যান। বাহ! তো একটা মেয়ে ৩ বছর বয়স থেকে নাচ শুরু করলো। তারপর সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে লোকের সাইকোলজি বুঝলো। দেন সে মডেলিং করলো। দেন সে সিনেমায় আসলো। এটা ভীষণ বড় একটা জার্নি। ভীষণই বড় একটা জার্নি। তো তুমি একটা কথা বলছিলে যে তোমার বাবা-মা খুব সাপোর্টিভ। হ্যাঁ। তো আমরা যদি একটু খুলে বলো, কারণ হুম, তুমি যে প্রফেশনে আছো মডেলিং, প্লাস যেরকম ধরনের তুমি ইনোভেটিভ কাজগুলো করছো, হুম, মানে জামাকাপড় থেকে শুরু করে, ঠিক আছে, শরীর নিয়ে অনেক প্রশ্ন, যেগুলো নিয়ে অনেক প্রশ্ন বাবা-মাকে ফেস করতে হয় আননেসেসারি, এর কোনো মানে নেই। হুম, ভাই ওর মেয়ে করছে তাতে তোর কি যায় আসে? হুম, আমি তো বোঝাতে পারি না এই জিনিসটা। হুম, ফেস করতে হয়। একটা সামাজিক ট্যাবু। একদমই তাই। তো সেটা থেকে তোমার ফ্যামিলি কিভাবে ওভারকাম করেছে? কারণ এটা অন্য অনেকে মেয়ে পড়তে সুবিধা হবে জানতে। হ্যাঁ, ১ম কথা আমি এটা বলব আমি এখানে একটু লাকি হয়েছিলাম। কারণ কি আমার মা আর আমার বাবা ১ম থেকেই চেয়েছিল যাতে আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে ঢুকি। আর সেটা না হলেও যেহেতু আমি পারফর্মিং আর্টিস্ট ছিলাম ছোট থেকে, তো দে ওয়ার ওকে আ যে আমি সামনে যাচ্ছি, স্টেজে ডান্স করছি, মানে ক্যামেরার সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সেটাতে দে ওয়ার ফাইন। তো ছোটবেলা থেকেই মোটামুটি বাড়ির লোকের থেকেই শুনতে হয়েছে, মা-বাবা ছাড়া, যে এটা কি করছে? এটাতে কোনো ফিউচার আছে? নাচছে যে নেচে কি করবে? তো আমার মনে হয় ছোটবেলা থেকেই ওরা প্রিপেয়ার্ড ছিল যে আ যে যেটাতে ভালো তাকে সেই জায়গায় পুশ করা ভালো। তো আমি ওই সাপোর্টটা পেয়েছি মা-বাবার থেকে। হ্যাঁ, যদি সোসাইটির কথা আসে, আমি এটা বলব যে কিছু সিনিয়র সিটিজেন্স ছাড়া আজ অবধি আমি কোনো অন্য এজের লোকজনদের থেকে কোনো রকমের অবজেক্টিফিকেশন সহ্য করিনি বা আমাকে শুনতে হয়নি। বয়স্ক মানুষদের মানে মানসিক চিন্তা ধারণা এখনো খুব আলাদা। ওরা এখনো ওই জিনিসটাই ভাবে যে মডেলিং মানে কম্প্রোমাইজ করা, শরীর বিক্রি করা। আর মডেলিং করছে মানে বাড়িতে হয়তো খুব টাকা পয়সার অভাব, তাই জন্য মেয়েটাকে কষ্ট করে শরীর বিক্রি করতে হচ্ছে। এবং এইভাবেই বলে লোকেরা, এইভাবেই বলে। এবং মাকে প্রশ্ন করা হয়েছে যে, "এটা কি? এটা কেন?" বাবাকেও প্রশ্ন করা হয়েছে, "এটা কি হচ্ছে?" এবং তারা they come with very strong opinions যে আ মানে আপনার ছেলে কি কাজ করে? সেটাকে নিয়ে তো আমরা প্রশ্ন করছি না। তাহলে আপনার কেন মনে হচ্ছে আমার মেয়ে কাজে যাচ্ছে বলে সেইটা is a problem? তো তখন একটা ডিবেট তৈরি হয়ে যায়। যেটা আমার মা-বাবা পেছনে ডিল করে নেয়। বাট আমার কাছে প্রশ্ন করতে আসলে তো আমি মুখ-ফুক ভেঙে দেবো কারোর। তো কারণ কি আমি তো কারোর বাড়িতে গিয়ে নক করে ঠিক, জিজ্ঞাসা ঠিক। করছি না, "আপনার ছেলে চাকরি কেন করছে? ব্যাংকে চাকরি করে? ও তার তো এইটুকুই মাইনে নিশ্চয়ই। তার বাইরে তো আর কোনো ক্যালিবার নেই।" আমি জিজ্ঞাসা করছি না, "Why am I expecting the same in return?" তো হুম, হ্যাঁ, আমি বলব যদি কোনো ইয়াং কোনো মানুষ যদি তোমরা দেখছো, লোকে যদি প্রশ্ন করতে আসে, ১ম এ ১-২ বার সুইটলি আনসার করার চেষ্টা করবে। বি কাইন্ড টু দেম বিকজ দে আর অলসো কামিং ফ্রম আ প্লেস যেখানে ওরা বোঝে না। বাট আদার দ্যান দ্যাট নিজেকে এক্সপ্লেন করা এক মানে ১-২ টো লাইনে নিজের প্রফেশন এক্সপ্লেন করা ইজ গুড, বাট ওভার এক্সপ্লেনেশন ইজ কিলার। তো হ্যাঁ, বাকি সবাইকে ইগনোর করে নিজের প্রফেশন পারসিউ করাটাই ইজ দ্য বেস্ট থিং পসিবল। তো আমাদের আড্ডার শেষের দিকে আমি তোমাকে ২ টো প্রশ্ন করব। নিশ্চয়ই। ১ম প্রশ্ন হচ্ছে গিয়ে, না একটা মেইন প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে তুমি এত আর্টিস্টিক কাজ করেছো। হুম। মানে একজন পরিচালক হিসেবে আমার খুব ভালো লেগেছে দেখতে পাওয়াটা। সবথেকে চ্যালেঞ্জিং কোন শ্যুটটা ছিল? আর কেন চ্যালেঞ্জিং ছিল? এরকম তো প্রত্যেকটা শুটই খুব তবে চ্যালেঞ্জিং একটা বলে যায়। যেটা আমার মনে আছে, তোমার মনে হচ্ছে প্রচুর ভাঙতে হয়েছে আমাকে। ভাঙতে হয়েছে, ভাঙতে প্রচুর ভাঙতে হয়েছে। হয়েছে। মানে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, আর্ট হিসাবে সব দিক দিয়ে তোমার নাড়িয়ে দিয়েছে তোমাকে পুরো। মানে একটা লাইফ চেঞ্জিং শুটের কথা বলছো? অতটাও যে যাচ্ছি না। মানে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। মানে একজন পারফর্মার হিসেবে তুমি হুম। পারফর্ম করতে যাচ্ছ। আমি বলতে চাই তাহলে এটা খুব একটা চ্যালেঞ্জিং, মানে বলো। এরকম কাজ কলকাতা শহরে দেখা যায়নি। হুম, আমার একজন বন্ধু আছে আরিয়ান বলে, ও একজন ফ্যাশন স্টাইলিস্ট। হুম, তো আমরা একই কলেজের পড়াশোনা করেছি।
ওর ফাইনাল ইয়ারের একটা প্রজেক্ট ছিল যেখানে ওদেরও থিসিস হয়, ওদের হুম। যা যা পড়েছে সেটার একটা ফাইনাল প্রজেক্ট মতন সাবমিট করতে হয়। তো আরিহান্ত আমার কাছে এসে বলেছিল, মানে টেক্সটে বলেছিল, শোন আমার এই একটা কাজ আছে, তুই করবি? আমি বললাম হ্যাঁ, করতে রাজি আছি। এবং সেখানে ও যে চরিত্রটা আমাকে দিয়েছিল ওটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। কারণ কি সেটার আউটফিটটা খুব বেশি রিভিলিং ছিল এবং একটা ক্যারেক্টারও প্লে করতে হয়েছিল। তো আমার মনে হয় সেই পার্টিকুলার শ্যুটের জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হয়েছিল, মানে ক্যান আই বি ওপেন অ্যাবাউট ইট? ইয়া সো মানে আমরা সোসাইটিতে মেয়েদেরকে কীরকম নজরে দেখি আমরা অনেক সময়। আমি শুধু মেয়ে হয়ে কথা বলছি না, আমি ছেলেদের সাপোর্টেও কথা বলি, বাট আমি জাস্ট আমার জেন্ডারের জন্য আমি বলছি। আমরা মেয়েদেরকে খুব বেশি সেক্সুয়ালাইজ করে ফেলি যখন উই থিঙ্ক অফ দেম অ্যাজ স্লাট, ঠিক আছে? তো আমার ক্যারেক্টারটাই সেটা ছিল, যেটা আমার পার্সোনালিটির থেকে একদম উল্টো। যে আমাকে বলা হয়েছিল তোকে স্লাট হতে হবে, নাও ইউ ডু ইউর হোমওয়ার্ক অ্যান্ড কাম। আমরা 20 জনের একটা টিমে, মানে প্রত্যেক 20 জনই মডেল ছিল, অ্যান্ড আই ওয়াজ দ্য অনলি পার্সন যার এনার্জি শুড রেডিয়েট যে আমি সেক্সুয়ালি অন্যদেরকে অ্যাট্রাক্ট করছি। আমার মনে হয় ওইটা আমাকে ভেঙেছিল অনেক, বিকজ আই এম ভেরি অকওয়ার্ড, মানে আই এম নট প্রথম কথা। And then the revealing outfit and being comfortable in front of 50 people wearing that outfit, and সেই ছবিগুলো আমার কলেজের প্রফেসররা খুলে খুলে পাতা খুলে দেখে আরিহান্তকে নাম্বার দিয়েছে। তো আই থিঙ্ক ওটা আমার পুরো লাইফ চেঞ্জিং আর খুব ডিফিকাল্ট একটা প্রজেক্ট ছিল। আচ্ছা, না এটা খুব সত্যি চ্যালেঞ্জিং। প্রচন্ড, মানে শুনেও খুব কেমন লাগছে, যেটা কি না এটা একদমই মনে হচ্ছে না। এটা আমি আমাকে তো কালকে তুমি সিনেমা বানাই, হ্যাঁ, তা আমার তো অ্যাক্টরকে হয়তো করতে হতেই পারে কোনো ক্যারেক্টার থাকলে। তো এটাই আমি বলবো না, বাট একজন মডেল হিসেবে এটাকে, কারণ তোমার মেসেজটা দেওয়ার টাইমটা কম। হ্যাঁ, একটা চরিত্র প্লে করলে তো তোমার কাছে একটা ক্যারেক্টার থাকে, কথা বলতে পারো, অনেক কিছু থাকে, বাট ইটস জাস্ট ইন দ্য পিকচার, তো বলার কিছু নেই। স্টাফ। তো আমি শেষ করার আগে তোমাকে বলবো, তোমার আজকে আইডিয়াটা খুব ভালো লেগেছে এবং অনেক মোটিভেটিং ছিল। তাও তুমি যদি তোমার দর্শকদের কিছু বলতে চাও, যে আরে শুরু করছে, তুমি বলতে পারো, কোনো মেসেজ দিতে চাও। আমি একটাই কথা সবাইকে বলি এবং আমি এখন বলতে চাই, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ আসবে, জাজ করবে, তোমার হয়ে তোমার ক্যারিয়ার চুজ করে দেওয়ার একটা ইন্টেনশন নিয়ে কথা বলার চেষ্টা করবে। বাট ইফ ইউ আর শিওর যে তুমি ডাক্তার হতে চাও, বা তুমি লয়ার হতে চাও, বা তুমি একটা রিক্সা পুলার হতে চাও, ইফ ইউ আর শিওর ইউ ক্যান ডু ইট, ইউ শুড গো ফর ইট উইদাউট থিঙ্কিং যে বাকি লোকেরা কি বলবে। কারণ কি, তোমার সাকসেস যখন তুমি পেয়ে যাবে তখন সবাই আসবে তোমাকে বলতে, একে আমি সাপোর্ট করেছিলাম, একে আমি বলেছিলাম এই কাজটা করতে, তাই জন্য আজকে ওখানে পৌঁছেছে। তো সাকসেস পাওয়াটা মানে ইটস গিভেন, সবাই একদিন না একদিন সাকসেসফুল হব ইন উইচ এভার প্রফেশন উই আর, বাট জাস্ট কিপ your passion and your goals aligned, and that will take you heights. such a lovely message. তো আজকে শেষ করছি আড্ডাটা আমার এখানে আসলে। Thank you আশা so করি তুমি much. বোর হওনি একদমই না। এখানে আসার জন্য। অনেক ধন্যবাদ। তাহলে নমস্কার, ভালো থেকো, Thank you. তোমার এই বছরটা খুব ভালো কাটুক। Thank you so much. তো দর্শকরা, আজকে একটা খুব সুন্দর একটা আড্ডা হলো। তো মাঝে একটু সিরিয়াস হয়ে গিয়েছিলাম আমি বা উনিও, তো সেটার জন্য ক্ষমা প্রার্থী। আর আড্ডা আজকে হয়েছে, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, এবং আশা করব যারা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত হচ্ছেন তারা একটু হলে মোটিভেশন পাবেন এখান থেকে। এবং মডেলদের যে ছোটো চোখে আপনারা সবাই না, যারা দেখেন তারা একটু ওখান থেকে বেরিয়ে আসুন, কারণ সেটাও একটা প্রফেশন জাস্ট লাইক আদার্স, ঠিক আছে? এবং তারও প্রচুর কষ্ট আছে। তো যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করছি আড্ডা। আমরা পরের সপ্তাহে ফেরত আসবো আরও কোনো একটা অতিথিকে নিয়ে এবং অনেক আড্ডা মারবো। আমাদের বৈঠকখানার থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যদি কাউকে দেখতে চান আরও কোনো প্রফেশনের বা কাউকে কোনো লোককে, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের মতো এখানে শেষ করি। ভালো থাকবেন, আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক। নমস্কার।